আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো বিএনপি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে সিলেট ও সুনামগঞ্জ জেলার নির্বাচনী সমাবেশ। দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের জোয়ার বইছে সিলেটে। দলীয় প্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম জনসভা। ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এতে বক্তব্য রাখছেন ২ জেলা সংসদ সদস্য প্রার্থী সহ কেন্দ্রীয় নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলীয় প্রচার আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্যে গতকাল রাতে সিলেট পৌঁছান তারেক রহমান। দর্শক, সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, তারেক রহমানের বক্তব্য কখন শুরু হতে পারে? আলিয়া মাদ্রাসা মাঠের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আমরা আছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এইখানে তারেক রহমানের জনসভা, প্রথম জনসভাটি, নির্বাচনী জনসভাটি করার কথা। এখন পর্যন্ত তিনি অবশ্য মাঠে এসে পৌঁছতে পারেননি। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে সকালে দ্য গ্র্যান্ড হোটেল সিলেটে তারেক রহমান তরুণদের সাথে তার একটা মত বিনিময় করেছে। সেইখানে তিনি বলেছেন তিনি সেখানে বলেছেন যে বিএনপি যদি জনতার ভোটে ক্ষমতায় আসতে পারে তার কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি সেখানে বলেছেন। তিনি বলেছেন যে তরুণদের কিভাবে কাজে লাগানো যায়, জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা নারীদের কিভাবে সমাজের সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, কৃষকদের জন্য যে ফার্মার্স কার্ড করবেন সেটি, এবং স্বাস্থ্যের বিষয়টি সে নিশ্চিত করার জন্য দিক নির্দেশনা বিভিন্ন ধরনের তিনি তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তিনি সেখানে জানিয়েছেন। তবে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন যে বাংলাদেশের হাসপাতালগুলোতে যেহেতু রোগীর সংখ্যা দিন থেকে দিন বাড়ছে এবং রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সব চিকিৎসা সেবা বাড়ানোর কথা বলেছেন। তিনি বলেছেন যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কাজটি তারা করবেন এবং মানুষ যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেই ধরনের পদক্ষেপ নিতে চায় বিএনপি, এবং যাতে হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে মানুষকে কম যেতে হয় সেই ধরনের প্রক্রিয়া তারা কাজে নেবেন। কৃষকদের জন্য তারা যে ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন সেটি তারা বলতে চাচ্ছেন যে কৃষকরা যাতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, একটি কার্ডের মাধ্যমে তারা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত করতে পারে বা তাদের যে সহায়তা, ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটি তারা করবেন। এবং তরুণদের সাথে তার আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেই সব পরিকল্পনা রয়েছে তারেক রহমানের, সেই পরিকল্পনাটির কথাই কিন্তু তিনি এই সকালের অনুষ্ঠানটিতে বলেছেন। তবে আমরা যেই জায়গাটিতে রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ, এই আলিয়া মাদ্রাসা মাঠেই এর আগেও আপনি নিশ্চয় জানেন যে প্রথা অনুযায়ী তারেক রহমান আসছেন বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার জন্য। সিলেট বিভাগে 19টি আসনের প্রার্থীরাই অনেকে এইখানে উপস্থিত রয়েছেন এবং এই প্রার্থীদের তারেক রহমান তাদের পরিচয় করে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই সিলেটের জনসভা শেষে তারেক রহমান মৌলভীবাজার এবং হবিগঞ্জে আরও 2টি জনসভা করবেন। অর্থাৎ সিলেট বিভাগের এই 3টি জনসভার মাধ্যমে এই এলাকার মানুষের মধ্যে বিএনপি সমর্থিত এবং বিএনপি মনোনীত সব প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চাইবেন বলে জানা গেছে। আমরা যেটি দেখেছি যে এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে সকাল থেকেই আসলে এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এইখানে তারা অধীর আগ্রহে বসে আছেন যে তাদের দলের প্রধান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেটির অপেক্ষায়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এইবারের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের মেগা প্রজেক্ট বা মানুষকে কোনো মিথ্যে কথার ফুলঝুরি দিবেন না। তারা আসলে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সব পদক্ষেপের কথাই তিনি জানাবেন এবং এই যাদেরকে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায় মানুষের কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবেন এবং একই সাথে অন্য দেশের স্বার্থ নয়, নিজের দেশের স্বার্থের জন্য, বাংলাদেশপন্থী মানুষ হওয়ার জন্য কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ খবর আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে সিলেট থেকে ফেরার পথে কয়েকটি জেলায় জনসভা ও পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এই জনসভা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে তৃণমূলের নেতাকর্মী ও প্রশাসন প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সিলেটের পর দুপুরে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর
একই এসে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তরুণদের পড়াশোনার পাশাপাশি নতুন ও কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট একটি হোটেলে আয়োজিত দি প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। তিনি বলেন, নতুন কোনো দক্ষতা থাকলে দেশের বাইরেও কাজ পাওয়া সহজ হবে। ফ্যামিলি কার্ড কেবল নারীকে দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, নারী পরিবারের প্রধান, সরকার থেকে উৎসাহ পেলে নারীর সম্মান বাড়বে, তাতে তার আত্মবিশ্বাসও বাড়বে। আলোচনা শেষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের কাছে একটা প্রশ্ন এসছে যে ফ্যামিলি কার্ডের, আমরা কিন্তু আরেকটা কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। এই কার্ডটার অন্যতম দুটো মেইন উদ্দেশ্য, একটা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতন করে দাঁড়ানো। কারো যদি 5 টাকার সহযোগিতা লাগে, আপনি যদি তাকে 1 টাকা দেন, তার সহযোগিতা হচ্ছে না। আপনি 5 টাকার প্রয়োজন সহযোগিতা, আপনি 5 টাকা দিতে না পারলে অন্তত 4 টাকা পর্যন্ত আপনি দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে এটা। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। সকাল থেকেই নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। সারা দেশের মতো ঢাকায়ও চলছে নির্বাচনী আমেজ। ভোটে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে আশাবাদী সমর্থকেরাও। এই প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। তবে এবারে নির্বাচনী প্রচারে রয়েছে কঠোর নির্দেশনা। লাগানো যাবে না পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। অন্যান্য দলের পাশাপাশি প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থীরাও। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আমাদের দায়িত্ব আগামী 12 ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন যদি আমরা সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে লড়াই, সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। প্রচারের বিষয়ে আরো জানাতে পুরান ঢাকা এলাকা থেকে সর্দার রাজীব ও কচুক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। শুরুতেই যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, সকাল থেকে কোন কোন দল প্রচারে নেমেছে, নির্বাচনের আমেজ কেমন দেখছেন জানাবেন। জি জি পুরান ঢাকায় লেগেছে নির্বাচনী হাওয়া। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকা 6 আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। তিনি এই মুহূর্তে বাংলা বাজার এলাকায় রয়েছেন। এর আগে তিনি বেলা 11টা থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। তার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং তিনি বলেন যে তিনি যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে পুরান ঢাকার যে মৌলিক সমস্যা রয়েছে এবং নাগরিক সমস্যা রয়েছে, সেই নাগরিক সমস্যাগুলো তিনি দূরকরণের জন্য সব ধরনের কাজ করবেন। আপনারা জানেন যে পুরান ঢাকায় বেশ কিছু মৌলিক সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তার সরুতা, রয়েছে ড্রেনেজ ব্যবস্থা, রয়েছে গ্যাস এবং ওয়াসার সংকট। এই সংকটগুলো সমাধানের জন্য ইশরাক হোসেন কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা একটু ওনার মুখে আরেকটু শোনার চেষ্টা করব যে তিনি আসলেই কি। ভাই, আমরা একটু লাইভে রয়েছি, যদি একটু বলতেন আপনার নির্বাচনী একটু অঙ্গীকারটা যদি একটু বলতেন। আমাদের নির্বাচনী অঙ্গীকার যদি কম এক লাইনে বলতে চাই, তাহলে হচ্ছে যে বিচার, সংস্কার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ীকরণ করার জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশের এবং আমাদের এই নগরীর যে সকল সমস্যাগুলো রয়েছে, আমাদের এই বিশেষ করে পুরান ঢাকার এই অঞ্চলে অনেক সমস্যায় আমরা জর্জরিত, দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটা অঞ্চল। আমরা এই অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করেছি, সেগুলো নিরসনে আমরা কাজ করে যাব। তেমনিভাবে আগামী দিনে আমরা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করব এবং বিগত দিনে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার সুষ্ঠু সঠিক বিচার করা হবে এবং 17 বছরের গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার করা হবে। পাশাপাশি আমরা বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং আমরা আইন শৃঙ্খলা সহ সার্বিকভাবে
পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করে যাবো। ধন্যবাদ। হ্যাঁ জি, আমরা কথা বলছিলাম জনতার মেয়র হিসেবে পরিচিত ইশরাক হোসেনের সাথে। তিনি যেটি বলছিলেন যে তিনি যদি নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকার সহ এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিএনপির যে ইশতেহার রয়েছে অর্থাৎ নির্বাচনী ইশতেহার রয়েছে সেই নির্বাচনী ইশতেহারগুলো তুলে দিচ্ছেন। পাশাপাশি তিনি সবথেকে বেশি স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলেছেন। অর্থাৎ এই অঞ্চলে তিনি যদি বিজয়ী হতে পারেন তাহলে যে ডেঙ্গু সহ যে স্বাস্থ্যর যে সংকট রয়েছে সেই সংকট উন্নয়নে কাজ করবেন। আমরা যদি একটু বলে রাখি যে এই অঞ্চলে অর্থাৎ ঢাকা 6 আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান। তিনিও তার মতো করে নির্বাচনী প্রচারণা চলছেন, এই নির্বাচনী কার্যক্রম কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। এদিকে ইশরাক হোসেন কিন্তু আজ রাত 10টা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি মেনে তার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন সকলেই যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলাচল করেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রুদ্র রফিকের কাছে। রফিক। ধন্যবাদ রাজীব। উত্তর ঢাকা দক্ষিণ সিটিতে আসলে যেভাবে প্রচারণা শুরু হয়েছে, উত্তর সিটির যে আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু ঠিক একইভাবে প্রচারণা শুরু হয়েছে। আমি রয়েছে এখন ঢাকা 17 আসনে। আপনি নিশ্চয়ই জানেন গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট থানার কিছু অংশ নিয়ে এই ঢাকা 17 আসন গঠিত। এই আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ মোট 11 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন জামাতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, এছাড়াও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদুল্লাহ আনসারি সহ মোট 11 জন প্রার্থী ঢাকা 17 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে আসলে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি একটু কথা বলতে চাই ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর সঙ্গে। একটু বলবেন, আজকে তো প্রথম দিন প্রচারণা শুরু করেছেন, কেমন লাগছে, প্রত্যাশা কি করছেন, সব মিলিয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রচারণায় খুব উল্লাস মনে সকলেই প্রচারণা শুরু করছে। আমাদের পুরো আসনের প্রত্যেকটি জায়গায় সব জায়গায় প্রচারণা চলছে এবং ভালো লাগতেছে এবং কোনো সমস্যার এখনও সৃষ্টি হয় নাই। এবং আমাদের আশা প্রত্যাশা ইনশাল্লাহ আমরা এভাবে যদি নিরপেক্ষভাবে প্রচার করে যাইতে পারি এবং কোনো সমস্যার সৃষ্টি না হয়, লেভেল প্লেইং ফিল্ড যদি পাই আমরা, তাহলে ইনশাল্লাহ জাতি এবং জনগণ যদি তাদের আশা প্রত্যাশা অনুযায়ী ভোটার অধিকার প্রকাশ করতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা বিজয়ী হব। সে আশা আছে ইনশাল্লাহ। সিনথিয়া শুনছিলেন ঢাকা 17 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী। তিনি আসলে লেভেল প্লেইং ফিল্ড যেন চালু থাকে সেই প্রত্যাশা তিনি করছেন এবং তিনি আশা করছেন যে শেষ পর্যন্ত একই রকম পরিবেশ এই আসনে আসলে থাকবে। তো সিনথিয়া, ঢাকা 17 আসন থেকে এই ছিল আমার কাছে নির্বাচন প্রচারণার সবশেষ তথ্য। দুজনকে ধন্যবাদ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত নির্বাচনী থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিএনপি। বুধবার রাত 12টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা বিধিনিষেধ ও দীর্ঘ রাজনৈতিক দমনপীড়নের কারণে নির্বাচনী উৎসব অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের উদ্যোগের মাধ্যমে আবার সেই উৎসব মুখর পরিবেশে ফিরে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ সংস্কৃতি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনেকদিন একটা নীরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ গেছে। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যা ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।